আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। জুলাই পদযাত্রার কর্মসূচিতে এবার ঠাকুরগাঁও ও দিনাজপুরে এনসিপি নেতৃবৃন্দ নতুন বাংলাদেশে পুশিন স্বৈরাচার আর চাঁদাবাজি মানবে না জনগণ, বললেন নাহিদ ইসলাম। চেষ্টা করা হয়, আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। জুলাই বিপ্লবের চতুর্থ দিন ঢাবিতে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। আগামীতে ভোট কেন্দ্র দখল ও কালো টাকা ব্যবহার করতে দেওয়া হবে না, রংপুরের জনসভায় জামায়াত আমির। গণঅভ্যুত্থানের সকল হত্যার বিচার সহ 4 দফা দাবি উত্থাপন। কোনো প্রশাসনের কোনো করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স, মন্তব্য রিজভীর। বারে হামলার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতাকে আটকের চেষ্টা চলছে, জানালো পুলিশ। এবছর ডেঙ্গু রোগীরা ভুগছেন ভিন্নধর্মী জটিলতায়। তীব্র জ্বরে ভোগার 1 সপ্তাহ পরও থাকছে মাথা ও শরীর ব্যথা। বেশি ভোগান্তিতে শিশুরা। জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। আসলে মেডিকেল টেস্ট করলাম, ডেঙ্গু ধরা পড়লো। পাতলা পায়খানা, হাতে বেলাত যায়, তারপর কালকে ডাক্তার গেছে ডেঙ্গু হয়েছে। ছিনতাইকারীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুর ও আদাবর এলাকা। জেল থেকে ছাড়া পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা। মামলা করতেও ভয় ভুক্তভোগীদের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় প্রকম্পিত কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকা, অর্ধশত স্থাপনা ক্ষতিগ্রস্ত, একাধিক স্থানে আগুন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। ঠাকুরগাঁওয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে পদযাত্রা করে দলটি। চতুর্থ দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি। কেন্দ্রীয় নেতারা জনসংযোগ করছেন গণমানুষের সাথে। সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে জাতীয় নাগরিক পার্টির নতুন অফিস উদ্বোধন করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ দখলদারদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারে আছে, যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টে। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। এরপর ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে শুরু হয় এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা। পথে তাদের স্বাগত জানায় স্থানীয় কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও পৌঁছানোর পর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট দূর হলেও তাদের রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে, তা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। ফলে সেই সিস্টেমের বিরোধ করে নতুন দেশ গঠনের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। নামাজ শেষে পীরগঞ্জে পদযাত্রা করে দলটি। এরপর দিনাজপুর অভিমুখে রওনা হয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিদিনই যেন এগিয়ে যাওয়ার গল্প। টানা 3 দিনের কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা তাকিয়েছিল হাইকোর্টের শুনানির দিকে, কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাতিল হয়ে ওই দিনের শুনানিও। সরকারের টালবাহানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় 5.5 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিবাদমুখর সমাবেশ থেকে আসে নতুন কর্মসূচি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 4 জুলাই 2024 দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন পরিণত হতে থাকে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। প্রতিবাদী স্লোগানের প্রতিধ্বনির সাথে সরব হয় ঝুম বৃষ্টিও। প্রকৃতির বাধা উপেক্ষা করেই চলে আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে রয়েছে, এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রায় 5.5 ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। উচ্চ আদালতে কোটা বাতিলের রায়ে আপিল বিভাগের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায়। তারপরও তখনকার প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। 4 জুলাই সে আপিলের শুনানিতে আমরা ভাবছিলাম যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কোটা পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছে সেটা থেকে সরে আসবে এবং কোটা প্রথা বাতিলই থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেদিন সরকার কোনো ধরনের না করে একটা সময় চাই দীর্ঘ শুনানিতে এবং নিম্ন আদালতের রায়কে স্থগিত করে না। তবে প্রতিবন্ধকতাও ছিল। শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিতে থাকে ছাত্রলীগ। এছাড়া মিছিল সমাবেশে বাধা দেয় পুলিশও। 4 জুলাই আমি জানি না আপনার মনে আছে কিনা, সেদিন আমাকে ছাত্রলীগের হাইকমান্ডের নির্দেশে হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেওয়ার একটা অনেক বড় স্টেপ নেয়। আমি যখন হল থেকে বের হয়ে যাব ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের 8 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি প্রায় 1000 শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায়। ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয় তাদের দলের যারা নেতাকর্মী আছে বা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে যে এই ইস্যুটার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়, তারা যেন আমার কাছে ক্ষমা চায় আমাকে যেন হলে ফিরিয়ে নেয়। সন্ধ্যায় 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, যার মধ্যে রয়েছে অনলাইন অফলাইন মিটিং, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস পরীক্ষা বর্জন। হলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে না পারে। কিন্তু প্রায় দিনই আমরা খেয়াল করতাম যে শিক্ষার্থীদের একটা অংশ তারা সাহস দেখিয়ে তারা এই বন্ধ গেট অতিক্রম করে তারা কিন্তু মিছিলে যোগদান করতেন। হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকে চাঙ্গা রাখতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন কর্মসূচি দেওয়ার ভিন্ন কৌশল ছিল সমন্বয়কদের মাথায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ধরনের প্রশাসনিক কিউ করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলবে না, সহ্য করা হবে না কালো টাকার খেলা। রংপুর মহানগর জেলা জামায়াত আয়োজিত জনসভায় ডক্টর শফিক আরও বলেন, জুলাই হত্যার বিচার ও সংস্কারের দাবি পূরণ করে নির্বাচন আদায় করা হবে। জনসভা উপলক্ষে মিছিলে মিছিলে উত্তাল রংপুর মহানগরী। জুমার নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় জেলা স্কুল মাঠ। সেখানেই জুমার নামাজ আদায় করেন নেতাকর্মীরা। শহীদ আবু সাইদ সহ 24 জুলাই বিপ্লবে শহীদদের খুনিদের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়েছিল এই জনসভা। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী স্টাইলে ভোট আয়োজন করে একটি দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
আসরের নামাজের পর মঞ্চে আসেন জামায়াতের আমির। পরে তিনি বক্তব্যে অভিযোগ করেন, শুধু পাটগ্রাম নয়, একদল লোক সারা বাংলাদেশকেই পাটগ্রাম বানিয়ে ফেলেছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্টারদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? ডাক্তার শফিক দাবি করেন, নির্বাচনকে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা হচ্ছে। এমনটা করে হাসিনাও রক্ষা পায়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। আমির বলেন, জামায়াত সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানে না। দেশের নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিতে কাজ করবে তার দল। রংপুর বিভাগ থেকে জামায়াতের কয়েক লাখ নেতাকর্মী জনসভায় অংশ নেন। মাঠ ছাড়িয়ে নেতাকর্মীদের দখলে চলে যায় নগরীর সব সড়ক। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকা কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, শুধু 2014, 18 বা 24 নয়, 2008 সালের নির্বাচনও ছিল বিতর্কিত। তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন তিনি। লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, বিগত 3টি নয়, 2008 সালের ভোটও ছিল বিতর্কিত। ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে। যারা অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা ও অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি না। দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য তার। যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীতে যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে বারে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও সিসি ক্যামেরার ফুটেজে অনেককেই ভাঙচুর চালাতে দেখা যায়। পুলিশ বলছে, হামলার হুকুমদাতা মামলার প্রধান আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে এমন ভাঙচুরের ঘটনা নিরাপত্তাহীনতার কথা বলছে হোটেল কর্তৃপক্ষ।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহাখালীর হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারে দল বেঁধে ঢুকে দুই নারীর উপর হামলা করছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে এলোপাতাড়ি মারতে থাকে। 30 জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া বারে গিয়ে ভিআইপি কেবিন চান। কেবিন না পেয়ে সেখান থেকে বেরিয়ে বারের ম্যানেজারকে ফোনে হুমকি দেন। অসুবিধা নাই, আমি চলে যাবো ভাই, আপনাদের এলাকা আপনারা থাকবেন, কোনো সমস্যা নাই। পরদিন রাতে মনিরের লোকজন বারে ঢুকে শুরু করে ভাঙচুর, লুট করে ক্যাশ কাউন্টারের টাকা, মদ আর বিয়ার। মারধর করা হয় বারে থাকা দুই নারী কর্মীকে। এই ঘটনায় রাতেই রেস্টুরেন্টের পক্ষ থেকে বনানী থানায় মামলা করা হয়। অতর্কিত হামলা ভাঙচুরের ঘটনায় ভীতি কাজ করছে হোটেলটির কর্মকর্তা কর্মচারীর মাঝে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। স্টাফরা চাকরি করে হোটেলে, এখন স্টাফরা তো আসতে হবে, পেটের ক্ষুধায় চাকরি করে, যেহেতু রিজিকের জন্য আসতে হবে। এই আসা যাওয়ার মাঝে আল্লাহ না করে স্টাফরা একটু ভয়তে আছে, যে মালিক তো কোন একটু ভয়তে আছে যে আমরা আসা যাওয়ার মধ্যে স্যার একটা এদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে হামলার বিষয়ে জানতে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বনানী থানা বলছে ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে, সেই সাথে চেষ্টা চলছে হামলার মাস্টারমাইন্ড মনিরকে গ্রেফতারের। ইন্ধন তার লোকজন পাইতেছে, তার সব ঠিক, কিন্তু ভাঙার সময় সে উপস্থিত ছিল না। সে যা ঘটনা করে তার সাথে আগে সিসি ক্যামেরাতে মানুষগুলো তো শনাক্ত করতে পারা দরকার, তাহলে আমাদের তো আইডেন্টিফাই করতে হবে, আমাদের হলো সিসি ক্যামেরা ফুটেজ দেখে। বারে হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উঠেছে নিন্দার ঝড়। অভিযুক্ত যুবদল নেতার গ্রেফতার দাবি করেন অনেকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ও হত্যা চেষ্টা মামলার আসামি ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ওই ভবনে উপাচার্য, 2 উপ উপাচার্য ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অভিযুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপাচার্যের কক্ষে ঢুকে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সেখানে ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মুখে পদোন্নতির বোর্ড থেকে কুশলের নাম প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 26 নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। সেদিন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল। ওই ঘটনার পর 8 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে 164 জনের নামে মামলায় আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার 20 নম্বর আসামি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। জুলাইয়ের সরাসরি বিরোধিতাকারী এবং ইসকন সদস্য যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার নামে মামলাও আছে, সেই কুশল বরণে আজকে প্রমোশন বোর্ড বসানো হয়েছে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম। কুশল বরণ, রন্টুলা সহ চিহ্নিত যারা অভিযুক্ত ফেসিবাদের দূষর ছিল, তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত, তারা ক্যাম্পাসে আসবেন। আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তার তার নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ নিহত 2 সদস্য মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে বান্দরবান সদর হাসপাতাল থেকে নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেন। নিহত 2 জনের মধ্যে পুতিং সংগঠনটির মেজর পদবীর সশস্ত্র সদস্য এবং ডলি সশস্ত্র শাখার সদস্য। তারা দুজনেই রুমা ও থানচি উপজেলার সংগঠিত ব্যাংক ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। গত বুধবার রুমা উপজেলার মুয়ালপি পাড়া ও রেমাক্রি প্রাংশা পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত টাইংদাং, ঝিরির আগা ও নাইতং পাহাড়ে এই অভিযান চালায় সেনাবাহিনী। ওই এলাকাটি কেএনএর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘটনায় আরও সশস্ত্র সংগঠনটির 2 সদস্য নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ও বম সম্প্রদায়ের কেউ। আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর।
জুলাইয়ের ঋণ স্মরণ রাখতে পুনর্বাসন নয় আত্মত্যাগ করার সকলের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের দীর্ঘসূত্রতা করতে পারে না। দৃশ্যমান ন্যায় বিচার চায় হতাহত পরিবারের সদস্যরা। আগামী দিনের রাজনৈতিক শক্তি জনগণের পক্ষে থাকবে কিনা তা নিশ্চিত করা না গেলেও আন্দোলনের অর্জন ব্যাহত হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে 1 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন সাকি। আলোচনায় অংশ নিয়ে আলোকচিত্রে শহীদুল আলম বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের ভুলে গেলে সরকারকে ভবিষ্যতে মীর জাফর হিসেবে আখ্যায়িত করা হবে। যারা বুক পেতেছে, যারা গুলি খেয়েছে, তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন, তাদের শ্রদ্ধা যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারা দেশ যাদের কাছে বেঈমান হয়ে দাঁড়ান। আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে যা অপরিহার্য সেইটুকু অর্জন করতে হবে এবং সেটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেমন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারি, তেমনি অবশ্যই আমরা সংস্কারকেও বাংলাদেশে নিশ্চিত করতে পারবো। বরিশালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে দলটি। সন্ধ্যায় বিজয়নগরে দলটির নেতাকর্মীরা জানান, গণঅভ্যুত্থানের অন্যতম নায়কদের নামে মিথ্যা মামলা দায়ের করে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এই মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচারকও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন, যা জুলাই অভ্যুত্থানকে অবমাননার শামিল। দলের সাধারণ সম্পাদক বলেন, এটি শুধু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নয়, বরং জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ। এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক, তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না। মাথায় তীব্র যন্ত্রণার পাশাপাশি শরীরে ব্যথা, সাথে র্যাশ কিংবা বমি। ডেঙ্গু আক্রান্ত হবার পর এমন নানা সমস্যায় ভুগছেন রোগীরা। কারো জ্বর উঠছে 104 ডিগ্রি পর্যন্ত, কারো বা জ্বর কমে যাবার পর দেখা দিচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। জ্বরের তীব্রতা বয়স্করা কিছুটা সামলে উঠতে পারলেও শিশুদের অবস্থা বেশি নাজুক। বয়স মাত্র 3 থেকে 4, অথচ হু হু করে জ্বর উঠে যাচ্ছে 104 থেকে 5 পর্যন্ত। খাবার খেতে রাজ্যের অনীহা, কারো কারো ডায়রিয়া, দিতে হচ্ছে আইভি ফ্লুইড। কদিনের জ্বরেই শরীর পুরো নিস্তেজ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত বেডগুলোর প্রায় সবকটিতেই ভর্তি শিশুরা। এমনি 2 দিন থেকে জ্বর ছিল, আর তারপরে যে নিয়ে আসলাম মেডিকেল টেস্ট করলাম, ডেঙ্গু ধরা পড়লো, মেডিকেল ভর্তি। 5-6 দিন জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। কালকে গিয়ে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে, আর হচ্ছে রক্তে ইনফেকশন, আর শরীরে রক্ত খুব কম। জ্বরটা আপনার রাত্রবেলা বেশি আসতো, 103 যেত, দিনের বেলা আপনার জ্বরটা কম আসতো, 100, তারপর 97-98 এরকম। শুধু শিশুরা নয়, এই হাসপাতালে বয়স্কদের জন্য নির্ধারিত ওয়ার্ডেও বাড়ছে রোগী। তীব্র জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, সব শরীর ব্যথা, পাও কামড়ায়, হাত কামড়ায়, এই সমস্যা নিয়ে আমরা ভর্তি হয়েছি। জ্বর 103 উঠছে। প্রচুর বিষবেদনা ছিল, অনেক বিষবেদনা ছিল। আমরা ব্যথা মনে অনেক চিৎকার করতে বেশি, শরীর দুর্বল হয়ে গেছে, চুলকানি আর কি, জ্বর, প্রচণ্ড জ্বর। এবছর ডেঙ্গুতে নতুন উপসর্গের কথা জানাচ্ছেন রোগীরা। জ্বর কমলেও মাথা ও শরীর ব্যথা থেকে যাচ্ছে, সাথে অনবরত বমি। প্রথম যত কমে গেছিল, তারপর ভাবছিলাম ডেঙ্গু নাই, তারপরে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, সাথে বেলাত যায়। তারপর কালকে ডাক্তার গেছে কিছু ডেঙ্গু হয়েছে, ডাক্তার বলছে নগদে মুগদে ভর্তি হোক। শরীর ব্যথা হালকা, ওই যে বমি করে, বুকে ব্যথা হয়, তারপরে শরীরেও হালকা ব্যথা, প্রচুর বেশি না, হালকা ব্যথা।
তো এখন এখানে আসার পরে বমিটাও কমছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে শারীরিক নানা সমস্যায় ভুগতে হয়েছে অন্তত 10 দিন। চলতি বছর এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর আদাবরে চলছে ছিনতাইয়ের মহোৎসব। ৩-৪ জন গ্রুপ ধরে চাপাতি হাতে ছিনতাই এসব এলাকার নিত্যদিনের ঘটনা। রাতে তো বটে, দিনে দুপুরেও রেহাই মিলছে না। এমন কিছু ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তবে ছিনতাই চক্রের ভয়ে মামলা করতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার। প্রথম দেখায় মনে হবে পড়ন্ত বিকেলে খেলনা হাতে 2 কিশোর হেলে দুলে হাঁটছেন, কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই 2 কিশোর পেশাদার ছিনতাইকারী। দিনে দুপুরে চাপাতি থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেওয়া তাদের নিত্যদিনের কাজ, যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই। সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের। গত 25 জুন রাতে চাপাতি হাতে আসে 3 কিশোর। রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা। তবে ছিনতাই চক্রের হামলার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না ভুক্তভোগী, এমনকি মামলাও করেননি থানায়। এলাকাবাসী জানায়, এক পাশে নবোদয় হাউজিং, অন্য পাশে শেখের টেক বস্তি। মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট। রাতে তো বটেই, দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত। মানে মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই। আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না, আপনি লগে কয়টা টাকা নিতে পারবেন না। এই ব্রিজটা পারাবে, আর নাইলে এই গল্লির দেহারা বাইরে যাবে, বাইরে এরা অ্যাটাক করে। লগে থাকে 4 জন 5 জন, হাতে সামুরাই থাকে, চাপারি থাকে, যারা দিতে চায় না তাকে কোপাই দেয়। টাকা পয়সা না দিলে কূপ মারে, মনে করেন বাড়ি মারে। এরা কত টাকা আর মোবাইল এরা নিবই, দরকার মাইরিলেও নিব। অটো ওই দিক থেকে নিয়ে আসে সিবা গলি ঢুকে 3 জন আসলো, চাপাটি ধরে ওই মারে অটোটা কারে নিয়ে গেছে। মানুষের তো জীবনের নিরাপত্তাই নাই। সন্ধ্যা নামলেই এই শেখের টেক বস্তির কোথাও লোট পেতে থাকা ছিনতাইকারীরা এই ব্রিজ ধরে প্রধান সড়কে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি চলন্ত গাড়ি থামিয়েও তারা ছিনতাই করে, লুটে নেয় মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র সহ সব কিছু। আর সেগুলো দিতে না চাইলে চাপাতির কোপে গুরুতর আহত, এমনকি মৃত্যু হচ্ছে মানুষের। স্থানীয়রা বলছেন, এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত, উঠতি বয়সী কিশোর। মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া, তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না। একটা বাবার দাম 300 টাকা, তার তো আর 300 টাকা তো 10 মিনিটে কামাই করা সম্ভব না। তার নেশা উঠে গেছে, তারা খাইতেই হবে ওটা। পরে কি করে, রাস্তায় নেমে পড়ে, চাকু টাকু নিয়ে সব নেমে পড়ে রাস্তায়, যার কাছে যা পায়। কোনো যে মাদক খাচ্ছে, সুযোগ পাইলো একটা লোক ধরে টাকা পয়সা সব কায়রা নিল, আবার নিয়ে চলে গেলাম মাদকের কাছে। আবার ওদের এটাই ব্যাপার। মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই চক্রের মূল হোতা কবজি কাটা আনোয়ার। কয়েক মাস আগে তাকে নিয়ে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সাঙ্গপাঙ্গ সহ গ্রেপ্তার হয়। তবে কয়েকদিন আগে আনোয়ারের অন্যতম সহযোগী বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সাথে নতুন যুক্ত হয়েছে দাঁত ভাঙা বিল্লাল। দৈনিক 4-5টা করে চেপে যাচ্ছে, না দিলে কোপ দিচ্ছে, এই অবস্থা। এখন মনে করেন কি এলাকায় থাকার মতন না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হলো দাঁত ভাঙা বিল্লাল, আর বাইনি আছে, ওদেরকে নিয়ে প্রয়োগ করতেছে। পুলিশ বলছে, ছিনতাই চক্রের হোতা একজন গ্রেপ্তার হলে অন্যজন মাথা চারা দিয়ে উঠছে। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায়, তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়। গোয়েন্দা নজরদারি রেখেছি যে কারা এগুলো ঘটাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ছিনতাই চক্রের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুর আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং বেস ইন্টারন্যাশনাল কেস কম্পিটিশন ওয়ার্কশপ অ্যাকুলাইজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জানান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের কেস কম্পিটিশন শিক্ষার্থীদের দক্ষ করবে, এগিয়ে যেতে সাহায্য করবে কর্মক্ষেত্রে। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছিল অ্যাকাউন্টিং বেস ইন্টারন্যাশনাল কেস কম্পিটিশন ওয়ার্কশপ অ্যাকুলাইজের আয়োজন। এতে অংশ নেয়া বক্তারা জানান, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নতুন নতুন উদ্ভাবনের বিষয়ে আগ্রহ তৈরি করবে, ভবিষ্যতে নেতৃত্ব গড়তে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
যখন নাকি এই ধরনের একটা কেস কম্পিটিশন হয় তখন স্টুডেন্টদের ভিতরে একটা ক্রেজ ক্রিয়েট হয় যে দে ওয়ান্ট টু ডু সামথিং নিউ এবং প্রত্যেকের মধ্যে একটা উইনিং হ্যাবিট তৈরি করা, অর্থাৎ মাইন্ডসেটটাকে পজিটিভ করা। আমরা যত এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করব, এই ধরনের ওয়ার্কশপে পার্টিসিপেট করব যেখানে ডিফারেন্ট কোম্পানি থেকে হোক বা এক্সপিরিয়েন্স প্রফেশনালস এসে কথা বলছে, ওইটা একটা ডিফারেন্ট ইনসাইট দেয় স্টুডেন্টদেরকে যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে হাউ দে শুড বি প্রিপেয়ার্ড। আয়োজকরা জানান বাংলাদেশে এমন আয়োজন এবারই প্রথম। এটা আমাদের গ্লোবাল একটা ইভেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, লাইক উই আর অর্গানাইজিং দিস ইভেন্ট ফ্রম বাংলাদেশ। সবাই খুবই এঙ্গেজ করেছিল আমাদের ওয়ার্কশপে, সো ইট ওয়াজ আ হিউজ সাকসেস ফ্রম আওয়ার এন্ড ডেফিনেটলি। আমি সবার আগে আমাদের থ্যাংক দেব আমার ইউনিভার্সিটি, আমাদের ডিপার্টমেন্টকে অ্যান্ড অলসো দ্য টিম উই আর ওয়ার্কিং উইথ, দে আর ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কিং। আমরা খুবই ভালো একটা রেসপন্স পেয়েছি সব ইউনিভার্সিটি থেকে, অনেক দূর থেকে, ঢাকার বাইরে থেকে অনেক পার্টিসিপেন্টস এসেছে। ওয়ার্কশপের সার্বিক আয়োজনে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ক্লাব। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুক্রবার মালয়েশিয়ার পুলিশ অভিযোগ করেছে এই নেটওয়ার্ক সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আইএসের মতাদর্শ ছড়ানো ও অর্থ সংগ্রহে জড়িত ছিল। এসব অর্থ বাংলাদেশ ও সিরিয়ায় আইএসের উদ্দেশ্যে পাঠানো হতো। দেশটির পুলিশের দাবি, গত এপ্রিল থেকে চালানো বেশ কয়েকটি অভিযানে 36 বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অধিকত তদন্তের স্বার্থে 16 জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বাকি 15 জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সবচেয়ে বড় পরিসরে ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া। বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকাগুলোয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 550 ড্রোন ছোড়ে রুশ বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত স্থাপনা, যার মধ্যে সমরাষ্ট্র ঘাঁটি, জ্বালানি ডিপো এবং আবাসিক ভবনও রয়েছে। হামলার পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। বিভিন্ন আবাসিক ভবনে এভাবেই আঘাত হানে একের পর এক ড্রোন। বৃহস্পতিবার রাতভর ড্রোন হামলা চালানো হয় কিয়েভের প্রতিটি জেলায়। সব মিলিয়ে প্রায় 550 ড্রোন ছড়ে রুশ বাহিনী। এর পাশাপাশি সামি, খার্কিভ এবং চিরনিহিভেও চলে হামলা। ড্রোনের পাশাপাশি 11টি মিসাইল ছড়ে রাশিয়া। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বৃহস্পতিবারের হামলাই সবচেয়ে বড় ড্রোন অভিযান। আতঙ্কে বাংকার এবং মেট্রো রেলে আশ্রয় নেন বহু মানুষ। ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশত স্থাপনা, যার মধ্যে রয়েছে জ্বালানি ডিপো, গোলাবারুদের ঘাঁটি এবং আবাসিক ভবন। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় রেল যোগাযোগ ব্যবস্থাও। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় ক্ষয়ক্ষতি। আগুন জ্বলতে দেখা যায় বিদ্যুতের টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায়। মিনিটে মিনিটে মাথার উপর দিয়ে ড্রোনগুলো ছুটে যাচ্ছিল, তারপর সেগুলো আশেপাশে বিস্ফোরিত হচ্ছিল। প্রাণ বাঁচানোর জন্য হাতের কাছে যা ছিল নিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছি। এদিকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। কিয়েভের দাবি, পাল্টা ড্রোন এবং মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। এর আগে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সহ অন্যান্য ত্রাণ কেন্দ্র থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে 613 ফিলিস্তিনির। জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে GHF এর আশপাশে মৃত্যু হয়েছে 509 জনের। OHCHR জানায় 27 জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিনেও নিয়মিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনা ঘটেছে। 11 সপ্তাহ বন্ধ রাখার পর গত 19 মে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। আমাদের কাছে সর্বশেষ যে পরিসংখ্যান রয়েছে তাতে GHF ও অন্যান্য ত্রাণ কেন্দ্রগুলোর কাছাকাছি স্থানে অন্তত 613টি হত্যাকাণ্ডের প্রমাণ আছে। এই হিসাব 27 জুন পর্যন্ত। এরপরও বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা তালিকায় এখনো সংযুক্ত করিনি। সেসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এখানেই শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।